জাতীয় পার্টির একাংশের তথাকথিত চেয়ারম্যান জিএম কাদের, গোলাম মোহাম্মদ কাদের ইতিমধ্যেই সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত। তার দুটো ডেজিগনেশন। তিনি ভারতের দালাল, না দালাল বললে ভুল হবে, ভারতের পোষ্য। ভারত তাকে পোষেন এবং ভারত তাকে কথা বলতে বললে তিনি কথা বলেন, না বললে তিনি কথা বলেন না। এটা প্রমাণিত। 2 নম্বরে যেটা প্রমাণিত সেটা হলো তিনি শেখ হাসিনার পোষ্য ব্যক্তি, সুবিধাভোগী ব্যক্তি এবং গত নির্বাচনে শেখ হাসিনার কাছ থেকে টাকা নিয়েছেন। টাকা নিয়ে তিনি নিজেই পুরোটা মেরে দিয়েছেন, নেতাকর্মীদেরকে দেননি। এটা সারা দেশের মানুষ জানে এবং সারা বাংলাদেশের কাছে তিনি একজন ট্রেটার, বিশ্বাসঘাতক, মুনাফিক হিসেবে তিনি পরিচিত। এবং কোনো অবস্থাতেই তার বিশ্বাসযোগ্যতা তার ঘরের মধ্যে আছে কিনা আমি জানি না। এই মানুষটির কারণে শেখ হাসিনার পতন হয়েছে, এই মানুষটির কারণে জাতির আজকের এই দুরবস্থা। এবং এই মানুষটি যদি জাতির সাথে বেইমানি না করতো, বিএনপির সঙ্গে বেইমানি না করতো, জনগণের সঙ্গে বেইমানি না করতো, নিজের দলের নেতাকর্মীর সঙ্গে বেইমানি না করতো, তাহলে এই ডামি নির্বাচন হতো না। আর ডামি নির্বাচন যদি না হতো তাহলে আজকের এই যে দুর্বিষহ অবস্থা, এই অবস্থার সৃষ্টি হতো না। সে জাতীয় সংসদের, তথাকথিত জাতীয় সংসদের সেই সাবেক বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের। এই গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে ক্যান্টনমেন্টে সেনাপ্রধান দেখা করেছেন। এটা শোনার পর থেকে আমি সহ দেশের লক্ষ লক্ষ মানুষ, তাদের যে বিরক্তি, ক্ষোভ, ক্রোধ, অস্বস্তি, এটি চরমে। 2 নম্বর হলো তাকে যারা ডেকেছেন তাদের সততা, তাদের জ্ঞান, গরিমা নিয়ে প্রশ্ন করা যথেষ্ট রিজন আছে। যদি কাজী ফিরোজ রশিদকে ডাকা হতো, অপর অংশটিকে জাতীয় পার্টির অপর অংশকে ডাকা হতো, এমনকি তাকে বাদ দিয়ে যদি মুজিবুর রহমান চুন্নুকে জাতীয় পার্টির মহাসচিবকে ডাকা হতো, তাহলে লোকজন মেনে নিতে পারত। কিন্তু জিএম কাদেরকে যখন ডাকা হয়েছে তখন এটা নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে, এই প্রশ্ন সহজে নিষ্পত্তি হওয়ার নয়। 1। 2 নম্বর হলো আবার যখন সর্বদলীয় একটা বৈঠক হলো বঙ্গভবনে, সেই বৈঠকে আবার সেই জিএম কাদের। আচ্ছা, সর্বদলীয় যদি বৈঠক হয়, এখন আওয়ামী লীগের পতন হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের কোটি কোটি মানুষ আওয়ামী লীগ করে। আওয়ামী লীগে কি এখনো সমাজে চলতে পারে এরকম কোনো লোক নেই? মতিয়া চৌধুরী কি মরে গেছেন? তাকে কি ডাকা যেত না? তার বিরুদ্ধে তো কোনো দুর্নীতির অভিযোগ নেই। তো অনেক লোক রয়েছেন। আপনি দেখেন সেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম বীরুত্তম, মেজর রফিকুল ইসলাম বীরুত্তম, তিনি কি মরে গেছেন? কেন তাকে ডাকা হলো না? কেন আওয়ামী লীগকে ডাকা হলো না? কেন জাতীয় পার্টিকে যদি ডাকা হয় তাহলে আওয়ামী লীগকে কেন ডাকা হবে না গণভবনে? এই যে রাষ্ট্রপতির চুপ্পু, কেন তিনি এই কথাটা বলতে পারলেন না? এতটুক ব্যক্তিত্ব তার রইল না কেন যে এখানে যদি রাজাকার বানানো হয়, নতুন রাজাকার আলবদর বানানো হয়, তাহলে ঠিক আছে, আওয়ামী লীগ রাজাকার, জাতীয় পার্টি রাজাকার, হাসানুল হক ইনুর দল রাজাকার, রাশেদ খান মেননের দল রাজাকার, জাকের পার্টি রাজাকার, সবাইকে বাদ দিলাম, অসুবিধা নেই। কিন্তু আপনি একা রাজাকারকে ডাকবেন, আর একজনকে ডাকবেন না, এটা হয় কি করে? এই দেশের গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে নির্বাচন, ভবিষ্যতের গণতন্ত্র, আওয়ামী লীগকে ছাড়া কি সম্ভব? কখনো সম্ভব নয়। তো এই যে একটা রাজনৈতিক যে অবস্থা চলছে, দেখেন আওয়ামী লীগের এই বাড়াবাড়ির কারণে বিএনপির মতো একটা জনপ্রিয় দলকে বাদ দিয়ে আওয়ামী লীগ এই যে 2014 থেকে এতদিন পর্যন্ত চেষ্টা করলো, হয়েছে? হয়নি। যে সর্বনাশ আওয়ামী লীগের ঘটেছে, এই আওয়ামী লীগের, আমি বারবার বলছি যে আওয়ামী লীগের 21 বছর লাগছে ক্ষমতা আসতে 75-এর পর। এখন আবার যদি আওয়ামী লীগকে ক্ষমতা আসতে হয়, অ্যাটলিস্ট 44 বছর তাকে অপেক্ষা করতে হবে। বিএনপির একই অবস্থা। বিএনপি এখন যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে কোন ফাঁকে যে অন্য দল চলে আসবে, অন্য গ্রুপ চলে আসবে, নতুন রাজনৈতিক মুখ চলে আসবে, এটা বিএনপি এখনো কল্পনা করতে পারছে না। 75-এর পরে আওয়ামী লীগের থেকে শুরু করে বাংলাদেশের কোনো লোক যেমন কল্পনা করতে পারেনি যে
বিএনপি নামক একটা দল হচ্ছে, জিয়াউর রহমান নামক একজন অবিসংবাদিত নেতা এসে জাতির নেতৃত্ব দিচ্ছেন, কেউ কল্পনা করতে পারেননি। পুরো 2 মাস বিশৃঙ্খলার পরে একজন জিয়াউর রহমান বের হয়ে আসলেন, এবং এর মধ্যে খালিদ মোশাররফ শেষ, আর অনেক রথী মহারথী শেষ হয়ে গেছে, জাতীয় 4 নেতা শেষ হয়ে গেছে। এই সময়ের মধ্যে জাতীয় 4 নেতা শেষ হয়ে গেছে, সমস্ত রাজনৈতিক কিলিং এই সময়ের মধ্যে হয়েছে। আবার জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে এরশাদ ক্ষমতায় আসবেন, জাতীয় পার্টি নামে একটা দল হবে, আমরা কেউ কল্পনাই করতে পারিনি। নো ওয়ান ক্যান ইভেন ইমাজিন। কিন্তু সেই ঘটনাগুলো ঘটছে, এবং ওই সময়টিতে এই ঘটনাগুলো ঘটেছে। এর কারণ হলো আমরা জাতির নেতৃত্বের ভার ব্যক্তিত্বহীন লোকের হাতে দিয়েছি। খন্দকার মুশতাক ওয়াজ এ অল থ্রো ব্যাকবোনলেস ম্যান, এ কারাপ্টেড ম্যান। এরপরে জাস্টিস সত্তার সাহেবের হাতে ক্ষমতা দিয়েছি, তিনি যোগ্য লোক ছিলেন কিন্তু বয়োবৃদ্ধ ছিলেন। ওই অবস্থা মোকাবেলা করার মতো ব্যক্তিত্ব তার অবস্থা তার ছিল না। আবার এখন যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর মধ্যে আমি মিলাতে পারছি না। দেখুন, ৭৫-এর 15ই আগস্টের পর নভেম্বর পর্যন্ত পুরো ঘটনা জাসদ নিয়ন্ত্রণ করেছে, কিন্তু যেই মুহূর্তে জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, উইদিন যাকে বলা হয় 24 ঘন্টার মধ্যে জামাত তার অবস্থান পাকাপোক্ত করে নিল। আবার জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ডের পরে এরশাদ সাহেব যখন আসলেন, জামাত কিন্তু আবার রিভাইভ করলো, নতুনভাবে রিভাইভ করলো। এরপরে সব ক্ষেত্রে যখন ইভেন গত 1/11-এর সময় সবচেয়ে বেনিফিশিয়ারি ছিল জামাত, সবচেয়ে সুবিধাজনক অবস্থানে ছিল জামাত, তাদেরকে সবাই অলি আল্লাহ মনে করত, এবং এখন এই মুহূর্তে সবাই জামাতকে মনে করছে অলি আল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে জামাতের লোকজন অলি আল্লাহ, ভালো কথা বলেন, সবকিছু করেন, কিন্তু দেশ চালানো, রাজনীতি করার অভিজ্ঞতা প্রচলিত রাজনীতি অনুযায়ী তাদের সেই জিনিসটা আমি মনে করি বাংলাদেশে এখনো তাদের সেটা গড়ে ওঠেনি। ফলে তাদেরকে এই প্রচলিত রাজনীতি করার সুযোগ আমরা দেইনি কখনো, সবাই তাদেরকে ঘৃণা করেছি, দূরে রেখেছি। এখন জামাতের তরুণ তুর্কিরা মনে করে যে আজাহারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন, ডক্টর মাসুদ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন, এটার সঙ্গে আবেগ জড়িত। আর ডক্টর শফিক আমিরুল মোমিনিন, তিনি সমস্ত মুসলমানদের নেতা, এটা জামাতের বিশ্বাস। কিন্তু এটা আওয়ামী লীগের লোক কেমন মনে করছে? আওয়ামী লীগের লোকও তো মনে করতো যে শেখ হাসিনা বাংলাদেশের অলি আল্লাহ, তিনিও আমিরুল মোমিনিন, তিনিও তাকে হজরত বলার জন্য সবাই প্রস্তাব করেছে। তো এরকম নিজেদের কুয়োর মধ্যে নিজেরা বসে বসে একটা বিরাট প্রাসাদ রচনা করা এটা কোনো বিষয়। আমি আবেগে অনেক কথা বলতে পারছি না, দুঃখিত। কিন্তু যে বিষয়টি সেটি হলো এই যে এখন যা কিছু হচ্ছে, আমরা যতটুকু বুঝছি, আমি নিজে ব্যক্তিগতভাবে যতটুকু বুঝছি, আমরা একটা রং ওয়েতে আছি। আমি এই রং ওয়ে থেকে বের হয়ে যারা এই বিভিন্ন সময় আমাদের দেশের এই মানুষদেরকে গণজাগরণে উদ্বুদ্ধ করেছেন, বাংলাদেশে জনাব জিল্লুর রহমান আছেন, বাংলাদেশে মোস্তফা ফিরোজ খুব সাম্প্রতিক সময় শুরু করেছেন তিনি, তারপর ডক্টর জাহেদ, তারা এই দেশের মধ্যে থেকে যথেষ্ট ইনফ্লুয়েন্স করেছেন জনগণকে উদ্বুদ্ধ হতে আজকের এই অবস্থায়। অত্যন্ত সাহসী ভূমিকা। দেশের বাইরে অবশ্যই 1 নম্বরে ডক্টর পিনাকি ভট্টাচার্যের নাম বলতে হবে, সাংবাদিক ইলিয়াসের নাম বলতে হবে, এবং কনক সরোয়ার, তারপরে শাহেদ আলম, একসময় প্রথম আলোতে চাকরি করতেন, তিনি সহ অন্যান্য যারাই সেই অনলাইন মিডিয়ার যে প্ল্যাটফর্ম ব্যবহার করে এই মানুষের মধ্যে একটা জাগরণ রেনেসা তৈরি করেছেন, আমি তাদের সকলের নিকট স্বনির্বন্ধ অনুরোধ করব, এই বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টির যে ভূমিকা, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সকল কালপ্রিট রয়েছে যারা শেখ হাসিনাকে তার যে রেজিম চালাতে সাহায্য করেছে, তাদের সবার বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে, এবং এই লোকগুলো যেন কোনো অবস্থাতেই এই বর্তমান যারা আসবেন, তত্ত্বাবধায়ক আসবেন, কিংবা আগামীতে যারা ক্ষমতায় আসবেন, তাদের সাথে যেন এই লোকগুলোর কোনো অবস্থাতেই সংমিশ্রণ না ঘটে। এখন পার্টি হিসেবে জাতীয় পার্টি থাকবে, কোনো অসুবিধা নেই, নতুন নেতৃত্ব আসুক, তাদের মধ্যে ভালো আছে, অনেক ভালো আছে। এই যে একজন তরুণ সেখানে আছেন, যিনি সংসদ সদস্য হয়েছিলেন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আছেন, জিএম কাদের গ্রুপেরই লোক।
এমনকি এরশাদ সাহেবের ভাগ্নে একজন আছেন, যিনি এমপি ছিলেন, আমরা কয়েকটা টকশোতে দেখেছি, খুব পজিটিভ চিন্তা ভাবনা করেন। তারা আসুক, কাজী ফিরোজুর রশিদ সাহেবের মতো মানুষ আসুক, অন্যান্য যারা আছেন দলের মধ্যে যাদের ভালো ইমেজ আছে, ফখরুল ইমাম সাহেব আসুন, অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। কিন্তু জিএম কাদের কেন আসবেন? এটা পার্ট অফ দ্য কারাপশন, পার্ট অফ দ্য ডিজাস্টার। জাসদ আসুক, অসুবিধা নেই, জাসদে অনেক ভালো ভালো নেতৃত্ব আছেন, কিন্তু ইনু সাহেবকে আনতে হবে কেন? ইনু সাহেব ওয়াইফকে আনতে হবে কেন? রাশেদ খান মেননের দল ওয়ার্কার্স পার্টিতে অনেক ভালো মানুষ আছেন, তারা আসুক সামনে। রাশেদ খান মেনন অ্যান্ড হিজ ফ্যামিলি, তাদেরকে বিচার করতে হবে এই সময়টাতে, যে অপকর্ম তারা করেছে এটা কোনো অবস্থাতে অ্যাকচুয়াল ছাড় দেওয়া যাবে না। এগুলো নিয়ে ইন ডিটেলস পরে বলবো, কিন্তু এই মুহূর্তে যেটা বলছি যে জিএম কাদেরকে আমি মনে করি হারুনের প্রতি আমাদের অনেকের ক্ষোভ আছে। অনেকে বেনজিরকে নিয়ে মানে ক্ষোভ দেখাচ্ছেন, ছাত্রলীগের অনেক নেতাদের সম্পর্কে অনেক ক্ষোভ আছেন। আমি মনে করি 1000 বেনজির, 1000 ছাত্রলীগের রব্বানি, 1000 সাদ্দাম, এই সব মিলিয়ে একত্র করে বাংলাদেশের যে ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে এই জিএম কাদের এবং অন্য তার মতো যারা এই দলের মধ্যে শয়তান রয়েছে, তারাই এই আওয়ামী লীগকে বিভিন্নভাবে সাহায্য করে, সহযোগিতা করে, টাকা নিয়েছে, ব্যাংক নিয়েছে, বিমা নিয়েছে। আর এদের যে ব্যক্তিগত জীবনে কত নোংরামিতে পরিপূর্ণ, এবং সেই লোকগুলো আবার এখন এসে কত বড় দুঃসাহস, তারা জাতিকে সবক দিচ্ছে, ধৈর্য ধারণ করতে বলছে, ছাত্রদেরকে তারা মানে যাকে বলে সবক দিচ্ছে, ধন্যবাদ জানাচ্ছে, গণভবনে যাচ্ছে, গণভবন তো না, বঙ্গভবনে যাচ্ছে। এগুলো কি সহ্য করা যায় বলেন তো? চোখেরও তো একটা সীমা আছে, মনেরও তো একটা পরিধি রয়েছে। এই জিনিসগুলো কোনো অবস্থাতেই সহ্য করা যাচ্ছে না। সুতরাং এই যে যারা আন্দোলনের নায়ক এবং মহানায়ক, যারা এই রাজপথে দাঁড়িয়ে ট্রাফিক ম্যানেজমেন্ট করছেন, যারা ঝাড়ু হাতে বের হয়ে শত শত ছাত্র এবং ছাত্রী রমনা পার্কের গাছ লতা পাতা পরিষ্কার করছেন, ঝাড়ু দিচ্ছেন এই শহর, যারা ময়লার গাড়ি পাশে দাঁড়িয়ে ময়লা পরিষ্কার করছেন, যারা জাতীয় সংসদের ফ্লোর ঝাড়ু দিচ্ছেন, যারা গণভবনের চুরি যাওয়া মাল ফেরত আনছেন, তাদের কাছে আমার অনুরোধ, বেঈমান, মুনাফেক, ট্রেইটর, এই লোকদেরকে প্রথমত শনাক্ত করুন, এদেরকে প্রতিহত করুন, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, এবং যারা রাষ্ট্র চালাচ্ছেন তাদের প্রতি অনুরোধ, জনগণের সেন্টিমেন্টকে শ্রদ্ধা করতে শিখুন। কেবলই মাত্র ভারতের লেসপেন্সার হলে কাউকে ডাকতে হবে, আমি মনে করি না যে এতটুকু হীনমন্যতা বাংলাদেশের প্রশাসনের কর্তা ব্যক্তি এখন যারা আছেন তাদের থাকার দরকার রয়েছে। এই বিশাল জনগোষ্ঠীর বিপুল ম্যান্ডেট তাদের সঙ্গে আছে। অনেক সমস্যা হচ্ছে, অনেক সময় আমরা সব চোখ বুজে সহ্য করছি, কিন্তু তারপর আমরা চাচ্ছি দেশ এগিয়ে চলুক। কিন্তু এই জিএম কাদেরদের যে ছবি দেখলে, এদেরকে টেলিভিশনে দেখলে, এদেরকে বঙ্গভবনে দেখলে, এদেরকে সেনা প্রধানের পাশে দেখলে, এদেরকে ক্যান্টনমেন্ট দেখলে মানুষের ধৈর্যচ্যুতি এমনভাবে ঘটবে। শেখ হাসিনা যদি আজকে ফিরে আসে, তার তো কোটি কোটি সমর্থক আছেন। আপনি দেখেন আজকে শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে নিয়ে আসেন বাংলাদেশে, দেখেন আওয়ামী লীগের লোকগুলো কিভাবে গর্ত থেকে বের হয়ে আসে। আপনি ফিরে পারবেন না গণজোয়ার, কোটি কোটি মানুষ বের হয়ে আসবে, আপনি এনে দেখেন। কিন্তু যদি আজকে এই জিএম কাদেরদের মতো লোকদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়, কান্না করার মতো একটা লোক আপনি পাবেন না, কান্না করার মতো লোক পাবেন না। ফলে আবর্জনা মাথায় নিয়ে আমাদেরকে কেন ঘুরতে হবে, আবর্জনা কেন খেতে হবে, আবর্জনা কেন দেখতে হবে? এই আবর্জনা দেখার জন্য তো আমরা এত কষ্ট করি নাই। কথাগুলো বললাম, আমার সাথে জিএম কাদেরের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো ছিল, এবং সেই সম্পর্ক খারাপ হওয়ার কোনো রিজন নেই, কিছু ঘটেনি। কিন্তু দেশের স্বার্থে এবং তার কর্মকাণ্ডের কারণে এই কথাগুলো বলতে আমি বাধ্য হলাম। আল্লাহ আমাদের সবাইকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে, অর্থাৎ গত একটি বছরে জামাত এবং শিবিরকে নিয়ে যত আলোচনা হচ্ছে, যত সমালোচনা হচ্ছে, এটি ইতিপূর্বে কখনো হয়নি। জামাত এবং শিবিরের যারা পক্ষের লোক, তারা বলার চেষ্টা করছেন নয়, তারা বিশ্বাস করেন
অন্তঃস্থল থেকে বিশ্বাস করেন যে এটি একটি রহমতের দল, এটি একটি বরকতের দল। এই দলের যারা নেতাকর্মী রয়েছে তারা সবাই আল্লাহ ভীরু, সবাই সৎ এবং সবাই জান্নাতি। পৃথিবীতে যদি জীবন্ত জান্নাতি কোনো প্রাণীকে কেউ দেখতে চান তবে জামাত শিবিরের অফিসে গিয়ে তাদের পবিত্র বদনের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে জান্নাতি মানুষের চেহারা কেমন হবে, সুরত কেমন হবে, পোশাক কেমন হবে, আচার কেমন হবে, আচরণ কেমন হবে। গত একটি বছরে জামাত শিবিরের কতিপয় লোকদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, রাহাজানি থেকে শুরু করে নানা রকম দুর্নাম বদনাম রটে যাচ্ছে। এটা নিয়ে জামাত শিবিরের কোনো মাথা ব্যথা নেই। তাদের বক্তব্য হলো যে ক্ষমতার পট পরিবর্তনের পর মানে ফেরেশতাদের মধ্যে যদি আজাজিল থাকে, শয়তান থাকে, তাহলে এই জামাত শিবিরের মধ্যে 2-4 জন লোক খারাপ থাকবে, এটা তো স্বাভাবিক। কিন্তু সেটার পার্সেন্টেজ কত? বিএনপির মতো তো আর নয়, জাতীয় পার্টির মতো নয়, কিংবা আওয়ামী লীগের মতো নয়, একেবারে খুবই অল্প। এবং তারা ধরা পড়ার সঙ্গে সঙ্গে দল তাদেরকে বহিষ্কার করছে, তাদের সাথে সম্পর্ক নষ্ট করছে এবং যথাসম্ভব তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করছে। এর বাইরে আবার নতুন করে ছাত্রলীগ থেকে বা আওয়ামী লীগ থেকে অনেকে হয়তো ঢুকে গেছে, আবার অনেকে অন্য দল করতো, সেখান থেকেও সুযোগ সুবিধা নেওয়ার জন্য জামাত শিবিরে ঢুকে পড়েছে, ফলে তাদের দায়ও সামলাতে হচ্ছে। কিন্তু জামাত মনে করে তাদের 99% লোকই জান্নাতি লোক। এই গেল একটি অংশ। তো বোঝার চেষ্টা করুন যে জামাতের যারা লোকজন তারা হিমালয়ের চূড়া মাউন্ট এভারেস্ট, সেখানে তাদের সিংহাসন তারা বিছিয়ে একবার জমিনের দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায় এবং আসমান এবং জমিনের মাঝামাঝি তারা একটা রাজত্ব প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে। অন্যদিকে জামাতের যারা বিরোধী পক্ষ, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক বা অন্য বামধারার লোকজন হোক কিংবা ইসলামপন্থী লোক, যারা জামাতি আকীদাকে, আচরণকে, তাদের ধর্মকর্ম পালনের রীতিনীতিকে এবং তাদের ধর্ম সংক্রান্ত বিশ্বাসকে যারা মনে করে এটা মুনাফিকি, তারা কাফের এবং তারা এই জমিনের জন্য অকল্যাণকর। তো তারা যেটা বলার চেষ্টা করছেন যে এই দেখো দেখো দেখো, আমরা বহু বছর ধরে জামাত সম্পর্কে যে সকল কথাবার্তা বলে আসছি, এরা যে কত খারাপ, এই অল্প কয়েকদিনে 1 বছরে তাদের মানচিত্র দেখো, তাদের আকার দেখো, আকৃতি দেখো, তাদের ফিজিক্স দেখো, তাদের কেমিস্ট্রি দেখো, তাদের ভূগোল দেখো, তাদের অঙ্ক দেখো, সব কিছু উলটপালট করে ফেলেছে। যেখানে শূন্য ছিল সেখানে তারা শূন্য আগে একটা 1 বসিয়ে আরও 100টা শূন্য যোগ করে নিয়েছে। যেখানে মাইনাস ছিল সেখানে তারা প্লাস বানিয়ে ফেলেছিল, যেখানে যোগ ছিল সেখানে তারা গুণ করে ফেলেছে, যেখানে বিয়োগ ছিল সেখানে তারা গুণ বানিয়ে ফেলেছে। এবং এই যে তাদের যে রাতারাতি পরিবর্তন করার ক্ষমতা, এটাকে অনেকে বলার চেষ্টা করেছেন যে এটা মুনাফিকের লক্ষণ। তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সুরত ধরেছে, মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করেছে, মোলায়েম সুরে কথা বলেছে, নরম নরম কথা বলেছে। আর এই যে সুযোগ পেয়ে গত 1 বছরে তাদের আদি এবং আসল রূপ, যেটা 1971 সনে তাদের ছিল, সেই 1971 সনের রূপ নিয়ে তারা এখন ফিরে এসেছে। তাদের দেখলেই এখন ভয় লাগে। তারা যে হিম্মত নিয়ে কথা বলে, তারা যে গলা কাঁপিয়ে কাঁপিয়ে কথা বলে, চোখ দুটো তারা গোল গোল করে ফেলে এবং কথা বলতে গিয়ে যেভাবে হাত তারা মুষ্টিবদ্ধ করে ফেলে, তাদের পেশি গরম হয়ে যায় এবং তারা যেভাবে ভয় দেখায়, এই ভয় 1971 সনে তারা দেখিয়েছিল। এ কথা জামাতের যারা বিরুদ্ধ পক্ষ তারা বলার চেষ্টা করছেন। ফলে কি হলো, জামাত নিয়ে প্রতিদিনই নিত্য নতুন ঘটনা ঘটে যাচ্ছে। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতা গ্রহণ করলেন, তার আগে পরে অর্থাৎ আগস্ট মাসের 2024 সনের 5 তারিখ থেকে একেবারে 15 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে ইয়া জামাতি, ওয়া জামাতি, ইয়া শিবিরি, ওয়া শিবিরি, তারপর ইয়া আমিরু, ওয়া আমিরু, ইয়া শফিকু, ওয়া শফিকু, এরকম চারিদিক থেকে একটা যাকে বলা হয় জামাত 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 রব উঠছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস
দুনিয়া একদিকে, জামাতের আমির একদিকে। জামাতের দিকে তাকালেই তার কাছে মনে হয় আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। তারপর ক্যান্টনমেন্ট, অর্থাৎ ঢাকা ক্যান্টনমেন্ট, সেখানে যারা কর্তা ব্যক্তি, তারা জামাতের তৃতীয় সারির টায়ার, যেটাকে টায়ার বলা হয়, সেই নেতাদের সাথে তারা যোগাযোগ করতেন। দ্বিতীয় সারির নেতা বা প্রথম সারির যারা নেতা, তাদের সঙ্গে যোগাযোগ করার সাহস ক্যান্টনমেন্টের যাদেরকে কমিউনিকেশনের দায়িত্ব দেওয়া হয়, কর্নেল বা ব্রিগেডিয়ার পর্যায়ের যারা লোকজন, তাদের ছিল না। তো জামাতের ইমেজটা তারা কোথায় নিয়ে গিয়েছিল। এবং জামাতের আমির পুরো আগস্ট মাসে 2024 সনে তিনি আসলে আমিরুল মোমিন হিসেবে ছিলেন, এবং এখন তার সেই যে কুয়াত, শক্তি, তারপরে তার যে বিস্তৃতি, তার যে অভিব্যক্তি, এটা অতীতের যে কোনো সময় সে বেড়ে গেছে। ফলে এখন কি হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বঙ্গভবন এবং ক্যান্টনমেন্ট, অর্থাৎ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একসাথে ডক্টর মোহাম্মদ শফিকের গুণকীর্তন করছেন, তার জন্য দোয়া করছেন, তাকে কাছে পেতে চাচ্ছেন অথবা তার কাছাকাছি হতে চাচ্ছেন। তো এই যে জামাতের যে হঠাৎ করে যে উত্থান, এটি জামাত প্রতিষ্ঠিত হওয়ার পর কখনই হয়নি। এই যে তার যে অবিস্মরণীয় বিজয় এবং সম্ভাবনা, এই জন্য জামাতের নেতাকর্মীরা মনে করে এখন যারা জামাতের নেতৃত্বে আছেন এরা একেবারে সাক্ষাৎ অলি, টাটকা অলি, জীবন্ত অলি। অনেক সময় আমরা মরে গেলে টের পাই যে লোকটা অলি আল্লাহ ছিলেন, বা একেবারে বুড়ো হয়ে গেলে মনে করি যে না, এই লোকটা সম্ভবত আল্লাহর অলি আছেন। কিন্তু জীবন্ত জীবন্ত হাঁটাচলা করেন, শক্তিমত্তা আছে, বুদ্ধিমত্তা আছে, বুক ডাউন দিতে পারেন, এরকম লোকজন যদি কাউ মনে হয় যে এই লোকটি আল্লাহর অলি, তখন ধরে নিতে হবে এটা টাটকা অলি, তরতাজা অলি। এখন জামাতের যারা নেতৃবৃন্দ তারাই বিভিন্ন ওয়াজে বলার চেষ্টা করছেন জামাতের আমির ডক্টর শফিক একজন টাটকা অলি আল্লাহ। তো এই ধরনের কথাবার্তা শুনতে যারা অভ্যস্ত নয়, বাম ঘরানার যারা লোকজন রয়েছেন, তারপরে জামাত বিরোধী যে সকল লোকজন রয়েছেন, আওয়ামী লীগের পক্ষে রয়েছেন, এবং এই মুহূর্তে রাজনৈতিকভাবে যেহেতু বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক খারাপ, কাজেই জামাতকে টেনে হিসড়ে ঘৃণিত, নিন্দিত পর্যায়ে নামানোর জন্য কতগুলো ন্যারেটিভ তারা রাস্তায় ছেড়ে দিয়েছে, বাজারে ছেড়ে দিয়েছে। সেই যে পুরনো স্লোগান জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এখন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ে এই আগস্ট মাসে নতুন করে চালু হয়েছে এবং এটা চলতে থাকবে। দ্বিতীয় যে ন্যারেটিভ তারা চালু করার চেষ্টা করছেন, সেই ন্যারেটিভ হলো যে জামাত কোনো ক্ষমতা পায়নি, কোনো কিছু পায়নি, তো তারা এখন এই অবস্থা করছে, আর ক্ষমতা পেলে না জানি তারা কি করে ফেলবে। এই গত কয়েক মাসে বাংলাদেশে যে সকল মাজারে আক্রমণ চালানো হয়েছে, যে সকল জায়গাতে নামাজ নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে, যে সকল জায়গাতে বিভিন্ন কবরস্থান ভেঙে ফেলা হয়েছে, এবং নারীদেরকে শালীনতার মধ্যে রাখা, শরিয়া আইন বাস্তবায়ন করা, কোরআনের আইন বাস্তবায়ন করা, এই সকল বিষয়গুলো নিয়ে যে সকল ন্যারেটিভ ইতিপূর্বে আওয়ামী লীগ করত, এবং সেই সকল ন্যারেটিভ আবার নতুন করে জামাত বিরোধীরা শুরু করেছে যে এরা যদি ক্ষমতায় আসে তাহলে তো নারীদেরকে কাজ করতে দেবে না আফগানিস্তানের মতো, তাদেরকে সারাক্ষণ বোরকা পরে চলতে হবে, এরপর কথায় কথায় শরীয়তের বিচার হবে, তারপরে হাত কেটে দেওয়া হবে চুরির জন্য, কেউ যদি ধর্ষণ করে, ধর্ষণের চেষ্টা করে, তার লিঙ্গ কেটে দেওয়া হবে। এবং সেদিন তো এটা আমি আমার ইউটিউব চ্যানেলে বললাম, সেদিন একজন সিনিয়র সাংবাদিক মিস্টার আজিজ, তো মিস্টার আজিজ এই মুহূর্তে খুব জনপ্রিয় টেলিভিশন টক শোতে, তিনি আমার সঙ্গে একটি টক শোতে ছিলেন, তিনি তো রাগের চোটে বলে ফেললেন যে জামাত যদি ক্ষমতা আসে তাহলে বেশিরভাগ মানুষের নুনু কেটে দেবে। তো এখন এই নুনু কেটে দেবে এই কথা বলার সঙ্গে সঙ্গে আবার ওনার কী মনে হলো, অনুষ্ঠান শেষে বললো যে আচ্ছা এই নুনু শব্দটা কেটে দেওয়া যায় না, তো সবাই বললো যে ভাই এটা তো লাইভে চলে গেছে, এখন আর এটা কাটার কোনো সম্ভাবনা নাই। তো ভদ্রলোকের মনটা খারাপ হয়ে গেল। এর কারণ হলো যে জ্ঞানী মানুষ, তিনি হয়তো বুঝতে পেরেছেন যে এটার একটা বিপদ হতে পারে। এর কারণ হলো ইদানিং নুনু এবং নুনুস, তো নুনুস শব্দটি ব্যাপক পরিচিত, অনেকে বলার চেষ্টা করছেন। এখন নুনুস বলতে কি বোঝায়, নরেশকের নু দন্তেশ, আপনারা হয়তো অনেকেই টের পাবেন। তো ওটার সঙ্গে আবার উনি হুট করে, এটা তো কেউ বাংলাদেশের টেলিভিশনে নুনুস শব্দটি সরাসরি বলেনি, তো সেই নুনুসের সঙ্গে সম্পর্কযুক্ত নুনু,
এটা কি ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, এই কারণে তিনি হয়তো ওটা বাদ দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু আমি বললাম যে ভাই বাদ দেন, ইটস এ আর্ট অফ স্পিকিং। আপনি এই কথাটা যে বলেই ফেলেছেন যে জামাত ক্ষমতায় আসলে ওরা নুনু কেটে দেবে, বা ওরা বলুক যে আমাদের সময় যদি কেউ ধর্ষণ করে, এই কাজগুলো করে, তাহলে আমরা চীনের মতো করে নুনু কেটে দেবো। তো এটা খারাপ কি হয়েছে? তো ভদ্রলোক সেখান থেকে চলে গেলেন। তো এই ধরনের ন্যারেটিভগুলো কিন্তু চালু হয়ে গেছে। জামাত বিরোধী যে সকল ইসলামী সংগঠন রয়েছে, তারা তো আগে জামাত সম্পর্কে নানা কথাবার্তা বলতেন, এখন আবার নতুন করে তারা এই জামাতের মুনাফিকি, জামাতের অধার্মিক কর্মকাণ্ড ইত্যাদি নিয়ে ব্যাপকভাবে তারা সমালোচনা শুরু করেছেন। সবচেয়ে জামাতের জন্য যে ভয়ঙ্কর যে বিষয়টি এই মুহূর্তে, যেটি তাদের ইজ্জত কা সওয়াল, সেটা হলো জামাতকে সবাই গুপ্ত সংগঠন হিসেবে, শিবিরকে সবাই গুপ্ত সংগঠন হিসেবে ঠাট্টা করছে, টিটকারি করছে। এবং এই গুপ্ত সংগঠন ইতিমধ্যে তারা এটা বেশ পপুলার করে ফেলেছে। জামাতের লোকজন সরাসরিভাবে কিছু বলতে পারছেন না, কিন্তু তারা খুব ক্রোধান্বিত, রাগান্বিত, রাগে থরথর করে কাঁপছেন। কিন্তু বাস্তবতা হলো যে বিরোধী পক্ষ তাদেরকে যে গুপ্ত সংগঠন ট্যাগ লাগিয়েছেন বা পোক করেছেন, এটা এখন একটা ধ্রুব সত্যে পরিণত হয়ে গেছে। গুপ্ত সংগঠন বলতেই এখন সিরাজ শিকদারের সংগঠন সরবরাহ পার্টিকে বুঝায় না। আপনি যে কোনো জায়গায় যদি এখন বলেন জামাত বা শিবিরকে, লোকজন বুঝে ফেলবে গত ৩-৪ মাসে এই জামাত গুপ্ত সংগঠন। এই কথাটি বেশ কয়েকজন সাংবাদিক, দেশের যারা প্রথিতযশা সাংবাদিক রয়েছেন, লেখক রয়েছেন, এরা জামাতের বিরুদ্ধে ন্যারেটিভটি কিন্তু চালু করে দিয়েছে। এবং সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি, সেটি হলো ছাত্রলীগের যে যত দায়, যত কর্মকাণ্ড, এমনকি আবরার হত্যা থেকে শুরু করে সেই ছাত্রলীগের চাপাতি মিছিল, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণরুমে চাঁদাবাজি থেকে শুরু করে যা কিছু হয়েছে, যত সন্ত্রাস হয়েছে ছাত্রলীগের নামে, যেটা সারা বাংলাদেশের নিন্দার ঝড় তুলেছিল, সেই জিনিসগুলো এখন শিবিরের ঘাড়ে চাপানো হচ্ছে। এর কারণ হলো, এটা এখন ওপেন সিক্রেট যে শিবিরের শীর্ষ অনেক নেতা থেকে শুরু করে বহু সংখ্যক নেতাকর্মী, শীর্ষ নেতা যাদেরকে আমরা এখন ইদানিং চিনছি, আর হাজার হাজার নেতাকর্মী যাদেরকে আমরা চিনি না, যারা ছাত্রলীগের ভেগ ধরে, ছাত্রলীগের ভং ধরে, ছাত্রলীগের পরিচয় বহন করে শেখ হাসিনার জামানায় ছাত্রলীগের যত অপকর্ম, সেই অপকর্মকে তারা তাল দিয়েছে। অনেকে তারা যে শিবির নয়, এই জিনিসটা প্রমাণ করার জন্য তারা অতিরিক্ত ছাত্রলীগ হয়েছে। একটা ছাত্রলীগ যদি কোনো একটা রিক্সাওয়ালাকে দুটো থাপ্পড় মারতো, তো শিবির হিসেবে যে লোক ছাত্রলীগের ভান করে ছাত্রলীগের মধ্যে আছে, সে গিয়ে দুটো থাপ্পড় দিল। একজনে 10 টাকা চাঁদাবাজি করলো, 20 টাকা চাঁদাবাজি করলো, একজন 10টা সন্ত্রাস করলো ও 20টা সন্ত্রাস করলো, শুধুমাত্র নিজের পরিচয়টা গোপন রাখার জন্য। ফলে কি হলো, ওই সময়টিতে আওয়ামী লীগ জামানাতে ছাত্রলীগের নামে যে সকল অন্যায় হয়েছে, অপকর্ম হয়েছে, এখন যে সকল অপকর্মে সরাসরি বোঝা গেছে যে এখানে ছাত্রলীগের এই নেতা জড়িত, এর নাম পদ পদবি জড়িত, তো সেক্ষেত্রে হয়তো তারা দায়ী। কিন্তু যে ক্ষেত্রে ছাত্রলীগের যে হোল সংগঠন দায়ী, এই বিশ্ববিদ্যালয়ের এই হলে ছাত্রলীগের ছেলেরা এই কাজ করেছে, অমুক হলে এই কাজ করেছে, মেয়েরা থেকে শুরু করে ছেলেরা, তো এই সকল কুকর্মের জন্য এখন সবাই দায়ী করছে যে এরা শিবির। ছাত্রলীগের লোক এই কাজ করতে পারে না, শিবিরে এই কাজ করেছে নিজেদেরকে প্রমাণ করার জন্য। এবং এটা সমাজের এত বড় বড় জায়গা থেকে, এত ভালো ভালো জায়গা থেকে, এবং এত যাকে বলা হয় নির্ভরযোগ্য জায়গা থেকে বলা হচ্ছে যে এই ন্যারেটিভের বিরুদ্ধে পাল্টা কাউন্টার ন্যারেটিভ দাঁড় করানো যাচ্ছে না। প্রথম দিকে যখন এরকম একটা কথা আসলো যে এটা কি ধরনের নীতি নৈতিকতা, প্রথমত তারা এই সুদীর্ঘকাল, সেই 2011-12 থেকে তারা পালিয়ে তারা সংগঠন করত। সরকার যত চাপ প্রয়োগ করেছে তারা তত বেশি পালিয়েছে। তো সেই সময়টাতে তারা কৌশলগত কারণে ছাত্রলীগের মধ্যে ঢুকে পড়েছে, যুবলীগের মধ্যে ঢুকে পড়েছে, যুব মহিলা লীগের মধ্যে ঢুকে পড়েছে, মহিলা লীগের মধ্যে ঢুকে পড়েছে। এই কাজটা কতটা নীতি বিরুদ্ধ বা যাকে বলা হয় নীতি নৈতিকতার মধ্যে পড়ে। তো শিবির এবং জামাতের লোকগুলো বলার চেষ্টা করেছেন এটা একটা রাজনৈতিক কৌশল, এবং এই কৌশল অবলম্বন করা বৈধ, এবং তারা আল্লাহ রাসূলের জামানারও কতগুলো ঘটনা তারা বর্ণনা করার চেষ্টা করেছেন। কিন্তু হালে এই জিনিসগুলো পানি পাচ্ছে না। যখন 10 মুখে বলা হচ্ছে যে এটা মুনাফিকি, আপনার দুষ্টুমি করা, কুটনামি করা, ছলচাতুরির আশ্রয় নেওয়া,
কৌশল অবলম্বন করা, এই শব্দগুলোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আবার কোনো একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে নিয়ে কোনো একটি কাজকর্ম করা, সেটাও একটা উদ্দেশ্য রয়েছে। এটা যুদ্ধ কূটনীতিতে অনেক ক্ষেত্রে এটা মার্জনীয় অপরাধ, অমার্জনীয় নয়। কিন্তু যখন একটা কন্টিনিউয়াস বছরের পর বছর সন্ত্রাসের যাকে বলা হয় আশ্রয়ের মধ্যে থাকা, প্রশ্রয়ের মধ্যে থাকা এবং সেই সন্ত্রাসের সহযোগী হওয়া, অপকর্মের সহযোগী হওয়া, তারপরে সেই সংগঠনের মধ্যে থেকে সেই সংগঠনকে দিয়ে নানা রকম কুকর্ম করা, আর সেই কুকর্মের দায় নিজেরা না নিয়ে সেই সংগঠনের উপর চাপিয়ে দেওয়া। ধরুন ছাত্রলীগের বহু ইউনিট রয়েছে, তো কোনো একটা ইউনিটে হয়তো 50 জন লোক আছে। এখন 50 জনের একটা ছোট্ট ইউনিটে যদি দেখা গেল সিঙ্গেল একটা ইউনিট, সেখানে 40 জনের শিবিরের লোক, তো তারা কোনো একটা জায়গাতে বাসে আগুন লাগালো, কোনো একটা থানা লুট করলো, কোনো একটা জায়গাতে সমন্বয়কদের মেরে ফেললো, কোনো একটা জায়গাতে ব্রাশ ফায়ার করলো এবং দেখালো যে ছাত্রলীগ ব্রাশ ফায়ার করছে। তো এই কাজগুলো করেছে, কিন্তু নাম পড়লো কার? ছাত্রলীগের। আর ওখানে যে ইউনিটটা এই ঘটনাটা ঘটিয়েছে, যেহেতু তারা লেম্যান, তাদের পরিচিত মুখ তারা নয়, সন্ত্রাস করার মুখ তাদের নয়, তারা এই কাজগুলো এমনভাবে করেছে যে সেই কাজগুলো আসলে ছাত্রলীগের ঘাড়ের উপর আসছে। তো এখন এই বিষয়গুলো যখন উন্মুক্ত হয়ে গেছে যে ছাত্রলীগের অনেক ইউনিটের সঙ্গে, কমিটির সঙ্গে, অনেক হল কমিটির সঙ্গে, বিশ্ববিদ্যালয় কমিটির সঙ্গে, কলেজ কমিটির সঙ্গে সরাসরি শিবিরের একটা বিরাট অংশগ্রহণ ছিল, এবং এটা সত্য যে ওখানে বসে শিবির কোরআন তেলাওয়াত করেনি, নামাজ কালাম পড়েনি। অনেক শিবিরে যারা নেতাকর্মী তার দাড়ি ঠাড়ি ফেলে দিয়ে ছাত্রলীগের ছেলেরা যেভাবে জিন্স পরতো তারা ওইভাবে জিন্স পরতো, তারা যেভাবে মানে মাসেল ফুলাতো তারা ওইভাবে মাসেল ফুলাতো, নানা রকম কর্মকাণ্ড তারা করেছে। এখন সেই কর্মকাণ্ডের দায় কেন ছাত্রলীগের উপর আসবে আর কেন শিবিরের উপর আসবে না? অথবা শিবির যদি এখানে হয়তো কোনো কোনো ক্ষেত্রে ছাত্রলীগকে প্রলুব্ধ করেছে, ছাত্রলীগকে কালারেট করার জন্য তারা অনেক বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, লজিস্টিক সাপোর্ট দিয়েছে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো অর্থ বিনিয়োগ করেছে, এখন এই দায়িত্বটা কাদের, কারা নেবে? এই প্রশ্নগুলো যখন আসছে এবং এই সময়টাতে টু দি পয়েন্টে, তখন কিন্তু জামাত বা শিবিরে যারা লোকজন রয়েছে তারা আগের মতো বলতে পারছেন না এটা একটা ইসলামিক ঐতিহ্য, এটা একটা কৌশল এবং এটা রাজনীতিতে বৈধ, এটা কোরআন হাদিস অনুযায়ী বৈধ। ফলে কি হলো, আবার সেই পুরনো ট্যাগ, এই দলের মধ্যে মুনাফিকি আছে, এই দলের মধ্যে রাজাকার আছে, এই দলের মধ্যে পাকিস্তান প্রীতি আছে। এই জিনিসগুলো যখন আবার নতুন করে জামাত শিবিরের উপর আসছে, তখন ওই যে জামাতের যে সুখময় সময় প্রথম 3-4 মাস ক্ষমতা আসার পর দল হিসেবে, এবং পরবর্তীতে জামাতের আমিরের এই মুহূর্তে যে সারা বাংলাদেশে তার যে ইমেজ গড়ে উঠেছে এবং তাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি যেভাবে আবর্তিত হচ্ছে এবং তাকে যেভাবে একজন গ্র্যান্ড ইমাম মনে হচ্ছে, এই মুহূর্তে তাকে দাঁড়া করিয়ে দেওয়া হলে মনে হচ্ছে যে তিনি তারেক রহমান সাহেবের নেতা, তিনি সমস্ত বাংলাদেশের নেতা, একমাত্র তিনি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন, তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারেন, এবং তার সমপর্যায়ের অন্য কোনো রাজনৈতিক দলের পোর্ট্রেট এখন আঁকা যাচ্ছে না। এবং এই অবস্থায় ডক্টর শফিককে পৌঁছানো হয়েছে বা তিনি পৌঁছে গেছেন রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে, কৌশলের মাধ্যমে, বুদ্ধি প্রজ্ঞার মাধ্যমে। কিন্তু বাস্তবতা হলো তিনি এখন যে জায়গাতে আছেন সেই জায়গাতে এসে এই যে নতুন মুনাফিকের যে টার্মগুলো, ট্যাগগুলো, নতুন যে বদনামিগুলো, এগুলো যদি জামাত শিবির কাটিয়ে উঠতে না পারে, তাহলে তাদের দল হিসেবে যে ব্যাকফুটেজ ইতিমধ্যে শুরু হয়েছে, আর এখন তাদের সম্পত্তি বলতে শুধুমাত্র তাদের আমির রয়েছে, সেই আমিরের অবস্থা বেশি দিন ভালো থাকবে বলে আমার কাছে মনে হচ্ছে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।